আচ্ছা, আমরা ছিলাম কোথায়? শৈবালে অর্থনৈতিক গুরুত্ব উপকারিতার মধ্যে পড়তেছিলাম হচ্ছে গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়, এই জিনিসটা তো বুঝতে পারছি। এখন কি আছে দেখো পরবর্তী পয়েন্টে, সমুদ্রে মাছের অবস্থান নির্ণয়। দেখো, এটা সবসময় মনে রাখবা যে শ্যাওলা হচ্ছে মাছের খুব খুব ফেভারিট একটা খাবার। ঠিক আছে, তাহলে যেখানে শ্যাওলার পরিমাণ বেশি থাকবে সেখানে কি হবে? মাছ বেশি আসবে। তাহলে ধরো তুমি এখন মাছ ধরার জন্য কোনো একটা জায়গায় যদি বেশি পরিমাণে যদি শ্যাওলা যদি কোনোভাবে আর্টিফিশিয়ালি যদি রাখতে পারো, তাহলে কি সেখানে তুমি হচ্ছে গিয়ে মাছও বেশি বেশি আসবে এবং ওই জায়গাতেই তুমি হচ্ছে জাল ফেললে বেশি বেশি মাছ তুমি পাবা। সেটা যদি তুমি ব্রড সেন্সে চিন্তা করো, যেখানে হচ্ছে সমুদ্রের যেখানে তুমি শৈবালের পরিমাণ বেশি, এটা যদি তুমি স্যাটেলাইট দিয়ে যদি বুঝতে পারো এবং মাছ ধরার যে ট্রলারগুলো আছে সেগুলোকে যদি ওখানে তারপর ডিরেকশন দেখায় যদি বলতে পারো যে এখানে শৈবালের পরিমাণ বেশি, তো এখানে মাছ বেশি আসবে, তাহলে ট্রলারও যদি ওই ডিরেকশনে যায় তাহলে কি মাছ ধরার একটা কত জিও সেকেন্ডে সুবিধা হয়ে গেল। তো এটাই বলতেছে যে এভাবে সমুদ্রে তুমি মাছের অবস্থান নির্ণয় করতে পারো এবং দেখো কি বলতেছে যে ফলে প্রচুর পরিমাণে মাছ অল্প সময়ে ধরা সম্ভব হয়। ঠিক আছে, তাহলে এটা বুঝলাম। তারপরে আসো মাটির বয়স নির্ণয়, এটা আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। মাটির বয়স নির্ণয় এটা আমরা 9-10 হচ্ছে কেমিস্ট্রিতে একটা জিনিস পড়তাম যে কার্বন 14 এই আইসোটোপটা দিয়ে এরকম হচ্ছে পৃথিবীর বয়স নির্ণয় করা যায়। তো এটা কি, এটা হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র যে কার্বন যে একা একা কাজ করবে ব্যাপারটা এরকম না। এখানে কিসের কার্বনের তুমি কি গুণবা, তুমি সেটা হচ্ছে যে শৈবাল তো ধরো পৃথিবীতে অনেক অনেক আগে থেকেই আসতে মানে আসে, তাই না? তাহলে এখন তুমি ধরো একটা পাথরের উপরে ডায়াটম নামক একটা শৈবাল পড়ে আছে। এখন ওই শৈবালটার উপরেও তোমার কার্বনের পার্টিকেলস জমা হয়েছে। তো এখন এই ডায়াটমের উপরে এই যে কার্বনের পার্টিকেলস জমা হয়েছে সেইটাকে তুমি যদি কার্বন 14 আইসোটোপটা ইউজ করে তুমি যদি, এখানে আরও অনেক প্রযুক্তির ব্যাপার আছে, আর অনেক টেকনোলজি, আর অনেক তুমি অ্যানালাইসিস করে টোরে তুমি রেডিয়েশনের মাধ্যমে, তোমার যেহেতু এটা মানে রেডিও আইসোটোপ, তো তোমার এখানে রেডিয়েশনের ব্যাপার আছে, হ্যাঁ, এসব ব্যবহার করে টোরে তুমি ফাইনালি বের করতে পারবা যে এই পাথরটার বয়স কত হয়েছে। তো এটা কিন্তু ডায়াটমের খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যবহার, তাই না? যেখানে তুমি ডায়াটমের উপরে যে কার্বন আছে, কার্বনের এটা তুমি ইয়াটা করে বিভিন্ন তুমি অ্যানালাইসিস করে বের করে ফেললে যে এই পাথরের বয়স কত, তাই না? তো এখানে তাহলে আমরা মনে রাখতেছি দুটা কথাই, যে ডায়াটম শৈবালটা ইউজ হইতেছে আর কি করতেছে আমরা এখানে কার্বনের সাহায্য নিচ্ছি। তো এই যে কার্বনের সাহায্যে যে কাজটা করা হচ্ছে, এই কারণে প্রসেসটাকে বলা হয় কার্বন ডেটিং। ঠিক আছে, কার্বনের বয়স গণনা মানে কার্বনের ইয়া দেখে তুমি গণনা করতেছো। ঠিক আছে, তাহলে হচ্ছে বইয়ের লাইনটা যে দেখো, মাটির বয়স নির্ণয় বলতেছে যে জলাশয়ের তলদেশে মাটির স্তরে জমাকৃত ডায়াটম খোলসের কার্বন ডেটিং করে ওই মাটির উৎপত্তির বয়স নির্ণয় করা যায়। ঠিক আছে, এটা এত সহজ না আসলে, এটা তো আমরা তোমার মতো নর্মাল মানুষজন বুঝবো না, এখানে আরও অনেক ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, আমরা খালি মনে রাখি ডায়াটম শৈবাল অ্যান্ড কার্বন ডেটিং। আচ্ছা, তারপর এখন চলে আসি অপকারিতা। হ্যাঁ, অপকারী দিকে যে দেখো, তুমি খালি হচ্ছে ফার্স্টে আমরা এই পয়েন্টের নামগুলো মনে রাখি। ওয়াটার ব্লুম সৃষ্টি, দেন বলতেছে হচ্ছে উদ্ভিদের রোগ সৃষ্টি, তারপরে হচ্ছে মাছের রোগ সৃষ্টি, স্থাপনার ক্ষতি, দেন রাস্তাঘাট পিচ্ছিলকরণ। হ্যাঁ, তো এটার মধ্যে 5টা পয়েন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াটার ব্লুম। এটা আমাদের খ নাম্বারের প্রশ্নে আসে, বা ক নাম্বারেও আসতে পারে শুধু ওয়াটার ব্লুম কাকে বলে। তো আমরা ক নাম্বারে আসলে তো খালি সংজ্ঞাটা লিখবো, আর খ নাম্বারে বললে সংজ্ঞার সাথে হচ্ছে গিয়ে ওয়াটার ব্লুম কারা করে, এটার ইফেক্টসগুলো কি, এগুলো লিখবো। তো ওয়াটার ব্লুমের নামটা কেমিস্ট্রিতেও একটা নামে পড়ে আসছে, সেটাকে বলে ইউট্রিফিকেশন। ঠিক আছে, এই দুইটা জিনিসই সেম কাছাকাছি। তো ওয়াটার ব্লুম জিনিসটা কি? ব্লুম মানে হচ্ছে কি, আমরা ফ্লাওয়ার ব্লুম বলি, তাই না, ফুল ফোটা। তো এখানে শৈবালও কি হইতেছে, মানে শৈবালেরও পরিস্ফুটন হচ্ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে সংখ্যায়। শৈবালকে ধর রিপ্রোডাকশন করে টোরে এত বেশি তোমার শৈবালে ছেয়ে গেছে পুরো জায়গাটা। ধরো একটা পুকুর বা জলাশয়ের যখন এরকম শৈবালের সংখ্যা বাড়তে বাড়তে যখন এক্সেসিভ হয়ে যাবে, এক্সেসিভ বলতে কিন্তু এখানে প্রচুর এক্সেসিভ, এটা জাস্ট নর্মালি একটু বেশি হয়ে গেলে কিন্তু ওয়াটার ব্লুম বলবো না আমরা। যখন এক্সেসিভ হইতে 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 কি হবে, তুমি ইফেক্টসগুলো চিন্তা করো। শৈবাল কি করবে, রেসপিরেশন করবে, তার মানে অক্সিজেন ইউজ করতেছে। তাহলে এখন পুরা পুকুরের মধ্যে এখন অক্সিজেনের পরিমাণ তো আর বাড়তেছে না, তাই না? পানির মধ্যে যে অক্সিজেন আছে তার এখন ধরো বেশিরভাগ যদি শৈবালই নিয়ে নেয়, তাহলে পানির নিচে যে বাকি যে প্রাণীগুলো আছে, বাকি যে জীবগুলো আছে, গাছগুলো আছে, ওদের কি হবে? ওরা তো অক্সিজেন পাচ্ছে না ঠিক মতো, তাহলে ওরা মরে যাবে। ঠিক আছে,
তাইলে এই জিনিসটা আমরা তাহলে কি বুঝতে পারলাম, ওয়াটার ব্লুম হচ্ছে একটা কন্ডিশন যেখানে তোমার শৈবালের পরিমাণ যখন অতিমাত্রায় বেড়ে যাবে তখন পানিতে অক্সিজেনের অভাব হবে, ফলে তোমার শুধু অক্সিজেনের অভাব না, দেখা যাবে তোমার শৈবাল আর অনেক ওয়েস্ট পদার্থ তৈরি করবে। তো আলটিমেটলি ফাইনালি গিয়ে বাকি যে প্রাণীগুলো আছে, উদ্ভিদগুলো আছে, তাদের ক্ষতি হচ্ছে এবং সিভিয়ার কন্ডিশনে তারা মারাও যাবে। ঠিক আছে, এই যে দেখো যে সংজ্ঞাটা কি বলতেছে, পুকুর বা জলাধয়ে পানি পুষ্টির পরিমাণ বেড়ে গেলে, পুষ্টির পরিমাণ বেড়ে যাওয়া মানে শৈবালের জন্য তো নিউট্রিশন লাগবে, এখন শৈবাল যখন এরকম বেশি বেশি খাবার পাবে তখনই তো সেরকম বেশি বেশি রিপ্রোডাকশন করবে। এটাই বলতেছে পুষ্টির পরিমাণ বেড়ে গেলে কিছু নীলাভ সবুজ শৈবাল, হ্যাঁ বর্তমানে যেটাকে সায়ানোব্যাকটেরিয়া বলতেছে, সংখ্যা অতিমাত্রায় বৃদ্ধি পায় যাকে বলে। এতে জলাধারের পানি দূষিত হয়, খাবার ও ব্যবহারের অনুপযোগী হয়, ওই জলাধারে মাছ মরে যায়, এই তো এরকম এই ইফেক্টসগুলো হয়। ঠিক আছে, এখন আমাদের এখানে এই তিনটা বৈজ্ঞানিক নাম মনে রাখতে হবে কারা কারা ওয়াটার ব্লুম করে। কি কি নাম? অসিলাটোরিয়া, নস্টক আর হচ্ছে মাইক্রোসিস্টিস। আচ্ছা, আমি এখানে ছবি আছে একটু দেখি আমরা। এই যে এটা হচ্ছে একটা ওয়াটার ব্লুমের কন্ডিশন। এই যে দেখো মাছটা দেখে তো বুঝতেছো যে এরকম শৈবালের পরিমাণ এত বাড়ছে মাছটা মরে গেছে। ঠিক আছে, তারপরে যে এইটা হচ্ছে অসিলাটোরিয়ার একটা ছবি, হ্যাঁ জাস্ট আমি ছবিগুলো দেখাচ্ছি তোমার যাতে একটু মাথায় যাতে একটু মনে রাখতে সুবিধা হয়। তো এটা হচ্ছে অসিলাটোরিয়া, এটা হচ্ছে নস্টক। ঠিক আছে, এটা হচ্ছে মাইক্রোসিস্টিস। মাইক্রো মানে কি ছোট, তো এইগুলো কি খুবই আকারে ছোট ছোট হয়। তাহলে কি কি নাম তিনটা মনে রাখবো? অসিলাটোরিয়া, নস্টক আর হচ্ছে মাইক্রোসিস্টিস। এরা হচ্ছে কি করবে? ওয়াটার ব্লুম করবে। তাহলে ওয়াটার ব্লুমের পয়েন্টটা ভালো মতো পড়লাম। তারপরে পরের পয়েন্টে বলতেছে উদ্ভিদের রোগ সৃষ্টি। উদ্ভিদের রোগ সৃষ্টি, এখানে আমাদের এই বৈজ্ঞানিক নামটাও একটু কষ্ট করে মনে রাখতে হবে, হ্যাঁ, সেফালিউরাস ভিরেসেন্স। জাস্ট তুমি খালি মনে রাখবা, একটু কষ্ট করে বৈজ্ঞানিক নামটা মনে রাখবা, তাইলে হচ্ছে তুমি ধরো এই পুরো প্রশ্নে ৪ নম্বরের প্রশ্নে তোমাকে হচ্ছে গিয়ে যদি সুন্দর করে লেখো, তোমার টিচার ভালো হলে ৪ এ ৪ও দিতে পারে। ঠিক আছে, আর বৈজ্ঞানিক নাম না লিখলে কিন্তু তোমার জিনিসটা এত ইমপ্রেসিভ হয় না। ঠিক আছে, তখন দেখা যাবে টিচার তোমাকে একটু এখানে মার্কস বেশি বাড়াইলেও হচ্ছে পরবর্তীতে গিয়ে হচ্ছে যে একটা ইমপ্রেশন আনলে যে বেশি মার্কস পাওয়ার পসিবিলিটি থাকে, ওইটা কিন্তু আর হবে না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে উদ্ভিদের রোগ সৃষ্টি এটা হচ্ছে তোমার কিছু কিছু গাছের নাম আছে, দেখো চা, কফি, ম্যাগনোলিয়া গাছ, এসব যেমন দেখাই। এই যে এইটা হচ্ছে আমাদের, এই যে ধরো এই গাছটায় তোমার এই সেফালিউরাস ভিরেসেন্স এই শৈবালটা আক্রমণ করছে, তখন দেখো কি হয়েছে, গাছের পাতা এরকম হয়ে গেছে, গাছের ফলটা এরকম হয়ে গেছে। ঠিক আছে, দেখো তোমার গাছের উপর সে এত বড় ইফেক্ট করে ফেলছে, কিন্তু দেখতে কত সুন্দর, হ্যাঁ নিজে কিন্তু দেখতে এই যে এটা হচ্ছে একটা সেফালিউরাস ভিরেসেন্স। আচ্ছা, তারপর পয়েন্ট হচ্ছে আমাদের মাছের রোগ সৃষ্টি, হ্যাঁ এখানেও আমরা বৈজ্ঞানিক নামটা মনে রাখবো। মাছের রোগে দেখো বৈজ্ঞানিক নামটা কি? ওডোগোনিয়াম। হ্যাঁ, ওডোগোনিয়াম কি বলতেছে? মাছের ফুলকা রোগ সৃষ্টি করে, হ্যাঁ ফুলকার মধ্যে গিয়ে সে অ্যাটাক করবে, ফুলকার মধ্যে আর কি জীবনযাপন শুরু করবে, আস্তে আস্তে হচ্ছে গিয়ে সে ফুলকাকেও অ্যাটাক করা শুরু করতেছে, দেন হচ্ছে গিয়ে মাছের এরকম কিছু ডিজিজ হবে ফুলকাতে। তো আচ্ছা, এটারও একটা ছবি আছে ওডোগোনিয়ামটা দেখতে কিরকম। এই যে এটা হচ্ছে একটা ওডোগোনিয়াম। ঠিক আছে, এটা এরকম মাছের, তাহলে কি রোগ সৃষ্টি করতেছে তারা? মাছের ফুলকা রোগ সৃষ্টি। আর সেফালিউরাস ভিরেসেন্স ও কি করতেছে? উদ্ভিদের রোগ সৃষ্টি করতেছে। হ্যাঁ, আচ্ছা তোমার বইয়ে আর দুটা পয়েন্ট আছে, এগুলো তো বুঝোই। স্থাপনার ক্ষতি, হ্যাঁ অবশ্যই, একটা শ্যাওলা পড়লে কি ওয়াল একদম স্যাঁতসেঁতে হয়ে যায়, সো স্থাপনার ক্ষতি করতেছে। দেন তারপরে বলা হয়েছে রাস্তাঘাট পিচ্ছিলকরণ, এটাও তো বুঝোই, হ্যাঁ এতে পা পিছলে অস্থি ভাঙা থেকে মৃত্যু পর্যন্ত পারে। আচ্ছা যাই হোক, তাহলে এই পয়েন্টের নামগুলা তাহলে ভালো মতো মনে রাখবা, পরীক্ষা একদম সুন্দর করে নীল কলম দিয়ে পয়েন্টের নাম লিখবা, আর ভেতরে হচ্ছে দু একটা বৈজ্ঞানিক নাম আর একটু কথা লিখে দিবা। আচ্ছা, তাহলে আমাদের ইউলোথ্রিক্স গেল, আমরা এখন একটু স্টার্ট করি ছত্রাক। হ্যাঁ, আমরা শৈবাল বিদ্যা, হ্যাঁ নাম মনে আছে নিশ্চয়ই। শৈবাল বিদ্যাকে দুটা কথা বলছিলাম, একটা ছিল হচ্ছে মেনলি শুধু শৈবাল বিদ্যা বলে অ্যালগোলজি, আর শৈবাল বিষয় হচ্ছে তোমার ডিটেল স্টাডি করা, সেটাকে আমরা বলবো ফাইকোলজি। এরকম ছত্রাকের ক্ষেত্রে আবার দুটা নাম নেই। ঠিক আছে, ছত্রাকের জাস্ট একটা লজি বলা হয়েছে, ছত্রাক সম্পর্কে যদি তুমি স্টাডি করতে চাও, এই লজিটার নাম কি? এটার নাম হচ্ছে এই যে মাইকোলজি। ঠিক আছে, এই মাইকোলজি কথাটাও অবশ্যই, তার মানে কি মাইকো বলে নিশ্চয়ই কিছু কোনো একটা ওয়ার্ড থেকে আসছে। তো মাইকো হচ্ছে গ্রিক একটা শব্দ, মাইকিস, মাইকিস শব্দটা
ইংলিশে হচ্ছে ফাঙ্গাস। ফাঙ্গাস মানে কি? ফাঙ্গাস, আমরা ফাঙ্গাস কথা ওয়ার্ডটাই কিন্তু অনেক বেশি ইউজ করি। আমরা কিন্তু ফানজাই এসব কিন্তু বলি না, হ্যাঁ? ফাঙ্গাসটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কেন বেশি ইউজ করি? কারণ ফাঙ্গাস হচ্ছে গিয়ে মানুষের হিউম্যান বডিতেও হচ্ছে অনেক, অনেক ধরনের ফাঙ্গাস কিন্তু জন্মাইতে পারে, তাই না? আমরা তোমার হচ্ছে গিয়ে যে অনেক সময় অনেকের স্কিন ডিজিজগুলো আরকি বেশি করে ফাঙ্গাসের, ফাঙ্গাল অ্যাটাক হয়। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে হচ্ছে গিয়ে মাইকোলজি মানে হচ্ছে কি, মাইকো বলে একটা গ্রিক শব্দ আছে, সেই শব্দটার মানে হচ্ছে ছত্রাক। ওকে, সেখান থেকে আসছে। আর লোগোস মানে তো নলেজ বা জ্ঞান। আচ্ছা, তো এখন বইয়ের কিছু কথাবার্তা আছে, এগুলা ফার্স্টের দিকে বলতেছে যে দেখো আমাদের ফানজাইকে বলা হয় কিন্তু তোমার এটা 5 কিংডমের মধ্যে তোমার একদম 5 নাম্বার রাজ্যটার নাম। ঠিক আছে? ফানজাই। ফানজাই হচ্ছে তোমার এটা বহু বচন, আর এক বচনে কি বলা হইতেছে? ফানগাস বলা হচ্ছে। আচ্ছা, দেখো ছত্রাকটা আমরা তো নর্মালি ছত্রাক বলতে খালি এরকম একটা ছবি দেখি, ব্যাঙের ছাতা। ঠিক আছে? আসলে এটা কিন্তু তোমার ছত্রাকের জাস্ট একটা টাইপ। হ্যাঁ, এটা আমরা পড়বো অ্যাগারিকাস। হ্যাঁ, এটা আমরা পড়বো সুন্দর মতো করে, গঠন টঠন সব পড়তে হবে। তো ছত্রাক আসলে অনেক 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 টাইপের আছে। হ্যাঁ, তো ওদের ক্যারেক্টারিস্টিকও আমরা শৈবালের সাথে একটু পার্থক্য করে পড়ি। দেখো, ফার্স্ট অফ অল শৈবাল কি ছিল? তোমার সালোক সংশ্লেষণ করতে পারে, তার মানে তোমার ওরা স্বভোজী। আর ছত্রাক কি হবে? দেখো, এই যে ক্লোরোফিল নাই, ঠিক আছে, অসবুজ, সালোক সংশ্লেষণে অক্ষম। সপ অক্ষম, অপুষ্পক উদ্ভিদ। হ্যাঁ, ওটাও তো অপুষ্পক উদ্ভিদই ছিল। তারপরে ছত্রাক হচ্ছে মৃতজীবী, পরজীবী, মিথজীবী হিসেবে বাস করে। এটার মধ্যে অ্যাকচুয়ালি মৃতজীবী কিন্তু ছত্রাক অনেক বেশি পাওয়া যায়। এই ছত্রাক মৃতজীবী তোমার বলে ওদের একটা, আমরা 9-10 আমরা পড়ে আসতাম বাস্তুতন্ত্রের মধ্যে ছিল যে ছত্রাক, ব্যাকটেরিয়া ওরা বিয়োজক হিসেবে, সরি, ওরা বিয়োজক হিসেবে কাজ করে। তো এই বিয়োজকের কাজটা কি ছিল? যেরকম মৃত প্রাণী বা মৃত জীবদেহ থেকে যে তোমার উপকারী পদার্থগুলো আছে, হ্যাঁ, সেগুলাকে হচ্ছে মাটির সাথে মিশায় দেবে। তো এটা হচ্ছে তোমার ছত্রাকের খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ। তো ছত্রাকটা ইংলিশে এটার একটা নাম আছে, মৃতজীবী বা হচ্ছে তোমার এরকম বিয়োজক হিসেবে কাজ করে বলে এটাকে বলা হয় স্যাপ্রোফাজ। ফাজ মানে কি? ভক্ষণ করা। হ্যাঁ, স্যাপ্রো কথাটা আসছে এরকম তোমার ডেড সেল এসব থেকে। তাহলে স্যাপ্রোফাজ বলতে বোঝানো হবে যে এরকম মৃত কোনো সেল বা মৃত হচ্ছে প্রাণী বা জীব থেকে হচ্ছে জীবের উপর নির্ভর করে আর কি জীবনযাপন করতেছে। ঠিক আছে? ভক্ষণ করতেছে। তাহলে স্যাপ্রোফাজ এই ওয়ার্ডটা আমরা মনে রাখবো। আর মৃতজীবী, পরজীবী, মিথজীবী সব জীবীই হইতে পারে। মানে পরজীবী মানে আরেকজনের উপর নির্ভর করে জীবনযাপন করতেছে। আর মিথ মানে কি? তোমার হচ্ছে দুইটা মানে সে উপকৃত হচ্ছে, যার উপর গিয়ে আশ্রয় নিচ্ছে তার কাছ থেকেও সে উপকৃত হচ্ছে। হ্যাঁ, দুইটা একটা এটার কাছ থেকে উপকৃত হচ্ছে। আচ্ছা, তারপরে 3 নম্বর পয়েন্টে বলতেছে কি? সুকেন্দ্রিক। হ্যাঁ, অবশ্যই সুকেন্দ্রিক হবে, তার মানে সব আছে, সুগঠিত নিউক্লিয়াস, অঙ্গাণু টঙ্গাণু সবগুলাই আছে। কোষ প্রাচীর, এইটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, কোষ প্রাচীরে কি থাকে? কাইটিন। কাইটিন হচ্ছে কি ছিল? কাইটিন এক ধরনের পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের মধ্যে এটাকে জটিল পলিস্যাকারাইড বলে। হ্যাঁ, জটিল হচ্ছে, বা এটাকে হচ্ছে সুন্দর করে বলা যায় কার্বোহাইড্রেটের ডেরিভেটিভ। ঠিক আছে? তোমার আমরা অধ্যায় 3-এর মধ্যে এটা ভালো মতো পড়ে নিও এটা। আচ্ছা, তারপরে হচ্ছে 5 নম্বর পয়েন্টে দেখো কি বলতেছে? ছত্রাকের সঞ্চিত খাদ্য প্রধানত গ্লাইকোজেন। আমাদের স্টার্চ প্রধান সঞ্চিত খাদ্য ছিল হচ্ছে কার? শৈবালের। কিন্তু ওরাও কি, ওর গ্লাইকোজেনও কিন্তু এক ধরনের কি বলে এটাকে, কার্বোহাইড্রেট জাতীয়ই। হ্যাঁ, তাও হচ্ছে যেহেতু ওরা নিজের খাবার নিজে তৈরি করতে পারতেছে না, আরেকজনের কাছ থেকে নিচ্ছে। হ্যাঁ, সো ফর্মটা হচ্ছে কি একটু চেঞ্জ হয়ে গেছে। ওদের ফর্মটা হয়ে গেছে কি তোমার প্রধানত গ্লাইকোজেন, বাট সাথে আরো কি কি আছে দেখো, এই যেরকম বিভিন্ন অয়েলি সাবস্টেন্স, তৈলবিন্দু, কখনো কখনো এই যে দেখো ভলিউটিন, চর্বি, এগুলো অনেক কিছু হতে পারে। বাট আমরা প্রধানটাই ভালো মতো মনে রাখবো, গ্লাইকোজেন। ঠিক আছে? গ্লাইকোজেন হচ্ছে ছত্রাকের প্রধান খাবার। মানে কমনলি সব সব ছত্রাকের তো না, যেমন অ্যাগারিকাসের ক্ষেত্রে তোমার বই আবার লেখা আছে তৈলবিন্দু হচ্ছে অ্যাগারিকাসের প্রধান খাবার। হ্যাঁ, তো আমরা মনে রাখবো যে এভারেজে বেশিরভাগ ছত্রাকের প্রধান খাবার সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। ভাস্কুলার টিস্যু নেই, অবশ্যই এটা আমরা হচ্ছে ওই যে একদম ফার্স্টেই পড়ে আসছিলাম, থ্যালোফাইটার মধ্যে আছে তো এই দুইটা শৈবাল ছত্রাক। থ্যালোফাইটা কারোই হচ্ছে কি নাই? ভাস্কুলার টিস্যু নাই। আচ্ছা, তারপরে কি লেখা আছে? জননাঙ্গ এককোষী। হ্যাঁ, এককোষী হচ্ছে, এটা জাস্ট মনে রাখো। আর ইম্পর্টেন্ট যেটা আমাদের মনে রাখতে হবে, মাইটোসিস মায়োসিস কখন কোনটা হয়। আবারও বলি, মাইটোসিস কখন হবে?
নরমাল হচ্ছে গিয়ে ওদের সেলগুলা তো দেহ ধরো সেলের সংখ্যা বৃদ্ধি এসবের জন্য তো দেহ গঠন টঠনের জন্য মাইটোসিস করবে। মিওসিসটা কখন করবে? মিওসিসটা হবে যেহেতু ওরাও কিন্তু হ্যাপ্লয়েড, ছত্রাকও হ্যাপ্লয়েড, সো মিওসিসটা হবে জাইগোট তৈরি হয়ে যাওয়ার পরে, যখন এন এন মিলে টু এন হয়ে যাবে তারপরে গিয়ে হচ্ছে জাইগোটের মধ্যে আমাদের মিওসিস হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো, স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। তোমার বহুকোষী ভ্রূণে বলতে পরিণত হবে কখন? যখন সে মাইটোসিস করবে তখন না সে হচ্ছে তোমার এরকম বহুকোষী ভ্রূণ হবে। কিন্তু তোমার যখন হচ্ছে গিয়ে জাইগোট অবস্থায় স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় ছিল তখন তো তোমার কি হয়ে গেছে? মিওসিসই হয়ে গেছে। তো মিওসিস হয়ে গেছে বলে তোমার তারা আর বহুকোষী ভ্রূণে পরিণত হতে পারে না। ঠিক আছে? আচ্ছা, বাট ওদের যে তোমার রিপ্রোডাকশন অর্গান সেটা কিন্তু আবার হচ্ছে কি এককোষী। হ্যাঁ, বাট জাইগোট যেটা হবে সেটা হচ্ছে তোমার কি বলে ওটাকে, তোমার টুয়েন থাকলো, টুয়েনের পরে হচ্ছে সে মিওসিস করলো, মিওসিস করে সে এককোষী আবার হয়ে যাবে। হ্যাঁ, সে কিন্তু আর বহুকোষী কিন্তু থাকতে পারে না। আচ্ছা, তারপরে কি আছে? হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবিস্তার হয়। হ্যাঁ, পুরা ওদের বললামই তো যে ওদের এটাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড। তারা তোমার উদ্ভিদ তো বলা যাবে না, অ্যাকচুয়ালি ছত্রাক হচ্ছে উদ্ভিদ আর প্রাণীর মধ্যবর্তী একটা রাজ্য বলা যায়। সো যাই হোক, ছত্রাক যে জীবটা সেটা হচ্ছে কি থাকবে? হ্যাপ্লয়েডের স্পোর থাকবে ওদের। তো হ্যাপ্লয়েড স্পোর দিয়ে অ্যাকচুয়ালি তোমার এখানেও তিন টাইপেরই তোমার তিন টাইপেরই জনন হয়। হ্যাঁ, তোমার ওই ভেজিটেটিভ রিপ্রোডাকশনও হবে, তারপর সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল তিনটাই হবে, আমরা দেখব। আচ্ছা, তারপরে তো জাইগোটোমিওসিস হয়। তারপরে বলছে অধিকাংশ ছত্রাক সদস্যই শোষণের মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে। আচ্ছা, শোষণের মাধ্যমে কেন করবে? ওই যে দেখো, তোমার মৃতজীবী, পরজীবী, মিথজীবী, মানে কি সে কিন্তু নিজে নিজে কিছু করতেছে না, আরেকজনের কাছ থেকে শোষণ করে নিচ্ছে কিন্তু ওয়ান কাইন্ড অফ, তাই না? সো এটাই বলতেছে অধিকাংশ হচ্ছে শোষণের মাধ্যমে পুষ্টি গ্রহণ করে। তারপরে বলতেছে তীব্র অভিযোজন ক্ষমতা। হ্যাঁ, মানে ওদের হচ্ছে যে কোনো পরিবেশের সাথে ওরা খাপ খাইতে পারে, সেটা হিউম্যান বডি হোক, নর্মাল একটা ডেড সেল হোক, তোমার পানির নিচে হোক, মাটির উপরে, বায়ুমণ্ডল, অনেক জায়গায় অনেক ওদের হচ্ছে অভিযোজন ক্ষমতা। যেমন এই যে এটা হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস নিম্ন তাপমাত্রা, আর তোমার বলতেছে কতগুলো আবার 50 ডিগ্রি সেলসিয়াসের উপরেও জন্মাতে পারে। আচ্ছা, আচ্ছা, এই লাইনটা হচ্ছে আমাদের তাহলে ছত্রাকের বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো হচ্ছে এটা আমাদের কিন্তু গ নাম্বারে প্রশ্নে আসতে পারে। হ্যাঁ, তোমার বা হচ্ছে পার্থক্য করে যদি ঘ নাম্বারে দিয়ে দেয় শৈবাল আর ছত্রাকের পার্থক্য, তখন আমরা আর কি এই জিনিসগুলো সুন্দর করে লিখবো। আর এই লাইনটাও হচ্ছে আমরা একটু দাগায় রাখি যে মার্গুলিস, হ্যাঁ, মার্গুলিস কি করছে? কিংডম ফানজাইকে 5টি ফাইলামে ভাগ করেন। ফাইলাম 5টার নাম: জাইগোমাইকোটা, অ্যাকোমাইকোটা, ব্যাসিডিওমাইকোটা, ডিউটেরোমাইকোটা, মাইকোফাইকোফাইটা। ঠিক আছে, এই 5টার নাম হচ্ছে ভালো করে মনে রাখবা। ওকে, তাহলে আমাদের ছত্রাকের বৈশিষ্ট্য হয়ে গেল। এখন আমরা ছত্রাকের স্ট্রাকচার পড়ব। ছত্রাকের স্ট্রাকচার বলতে আমার ওই পিয়াটা কোথায় গেল? ওয়েট, বইয়ের পেজ কোথায় রাখলাম? আচ্ছা, আমার বইয়ের পৃষ্ঠাটা এখানে আনছি তো। এই যে, আচ্ছা, এটা স্লাইড উল্টাপাল্টা হয়ে গেছে আর কি, যাই হোক। দেখো, তো ছত্রাকের দৈহিক গঠন, ছত্রাকের গঠনকে আমরা দুই ভাগে আর কি পড়বো। সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার সেলুলার স্ট্রাকচার, আর একটা হচ্ছে কি তোমার ভেজিটেটিভ স্ট্রাকচার। ভেজিটেটিভ মানে কি তোমার বাইরের দিক দিয়ে দেখে তুমি যেটা বুঝতেছো সেটা হচ্ছে আমাদের ভেজিটেটিভ স্ট্রাকচার। আর হচ্ছে সেলের ভেতরে যেটা, সেটা তো হচ্ছে নর্মাল সেলুলার স্ট্রাকচার। তো সেলুলার স্ট্রাকচার কিন্তু আমরা অলরেডি বুঝে গেছি। তোমার কি থাকবে ওদের? তোমার দুইটা পার্ট, একটা থাকবে হচ্ছে কোষ প্রাচীর, কোষ প্রাচীর হিসেবে তোমার কাইটিনের আবরণ থাকতেছে। তারপরে হচ্ছে প্রোটোপ্লাস্ট থাকবে। প্রোটোপ্লাস্টের মধ্যে কি থাকবে? যেহেতু ওরা তোমার বলা হয়েছে সুকেন্দ্রিক, ইউক্যারিওটিক, তার মানে ওদের হচ্ছে নিউক্লিয়াসটা সুগঠিত হবে, নিউক্লিয়াসে সবকিছু থাকবে, সাথে হচ্ছে তোমার অন্যান্য অঙ্গাণুগুলোও সব থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন তোমার জাস্ট একটা এক্সট্রা কথা আছে তোমার। আচ্ছা, এটা আমি দেখাই নেই। এই যে দেখো, হ্যাঁ, আচ্ছা, আমি অ্যাকচুয়ালি এত দাগাইছি এখানে, বুঝবা কি না? আচ্ছা, দেখো, এগুলো যে তুমি যে দেখো ছত্রাকের কোষ দুটি অংশে বিভক্ত: কোষ প্রাচীর, প্রোটোপ্লাস্ট। আর কোষ প্রাচীরের মধ্যে যে কাইটিন জাতীয় পদার্থ, ঠিক আছে, আর নিচে, আচ্ছা, নিচের ওই পার্টটা একটু হয়ে গেছে, দেখো। তারপর হচ্ছে তোমার প্রোটোপ্লাস্টের মধ্যে ওরকম কোনো কথা নাই। তোমার প্রোটোপ্লাস্ট কি তোমার কি বলে ওটাকে, কোষের যে জীবিত অংশ, সেটাকেই বলা হচ্ছে প্রোটোপ্লাস্ট। আর কোষঝিল্লি, আচ্ছা, এই লাইনটা একটু দাঁড়া রাখো যে ছত্রাকের কোষঝিল্লির প্রধান উপাদান হচ্ছে আর্কস্টেরল। ঠিক আছে, এই যে এই লাইনটা
ছত্রাকের কোষঝিল্লির প্রধান উপাদানের নাম কি? আর্গোস্টেরল। ঠিক আছে, এইটা আবার আর্গোস্টেরলের নাম তোমরা মনে হয় ইয়াতে পড়ে আসছো, রসায়ন চ্যাপ্টারের মধ্যে স্টেরলের নাম কিন্তু ছিল। ঠিক আছে, স্টেরয়েড, স্টেরল, আর্কস্টেরল, বিটাস্টেরল মনে হয় এগুলো ছিল মনে হয়। ঠিক আছে, তো ওইগুলো হচ্ছে আমাদের এক ধরনের লিপিড জাতীয় পদার্থ আর কি। তো যে এই নামটা একটু মনে রাখো, হ্যাঁ, আর্কস্টেরল। আরেকটা জিনিস মনে রাখতে হবে, লোমোজোম। হ্যাঁ, লোমোজোম জিনিসটা কি? ছবি তো নামাই নেই লোমোজোমে। আচ্ছা, তুমি জাস্ট এটা জাস্ট নর্মালি কল্পনা করে নাও যে ধরো একটা সেলের ওয়ালটা যখন ভেতরের দিকে ভাঁজ খেয়ে যাচ্ছে, পকেটের মতো ভেতরের দিকে ভাঁজ খেয়ে যাচ্ছে, ওয়ান কাইন্ড অফ আমরা ভিলাই যেরকম আর কি দেখি, তাই না? তোমার হচ্ছে গা সেলের বাইরের দিকটা ভেতরের দিকে তার এরকম আঙ্গুলের মতো ভেতরে ঢুকে ঢুকে গেছে। তো এরকম যদি পকেটের মতো যদি এরকম ভাঁজ আকারে যদি তোমার সেলের ওয়ালটা যদি ভেতরের দিকে ঢুকে যায়, সেটাকে আমরা নাম দিব হচ্ছে লোমাজোম। ঠিক আছে, এই লাইনটাও ইম্পর্টেন্ট আর কি, লোমাজোম। আহারে কি দাগাইলাম। আচ্ছা, লোমাজোম, লোমাজোম নামটা আমরা মনে রাখবো। তারপরে আছে তোমার হচ্ছে সাইটোপ্লাজম। এইগুলো তো একই কথাবার্তায়। হ্যাঁ, তোমার এখানে এগুলো বলবো একটু পরে, এই যে মাইসিলিয়াম হাইফি কি। এমনি হচ্ছে তোমার এক্সট্রা কথা হিসেবে এরকম কিছু নাই, আমরা তো জানি যে সঞ্চিত খাদ্য কি কি, এটা তাও দাগায় রাখতে পারো। তোমার গ্লাইকোজেন, ভলিউটিন, তৈলবিন্দু, চর্বি এসব থাকে। তারপর নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে তোমার নিউক্লিয়াসটা কি থাকবে? সুগঠিত যেহেতু। তারপরে তো বলতেছে নির্দিষ্ট এবং মানে নর্মালি নিউক্লিয়ার মেমব্রেনে কি ছিদ্র ছিদ্র থাকে, এগুলো আছে। তারপরে কেন্দ্রীয় অঞ্চল ঘন থাকে, হ্যান তেন। ঠিক আছে, এইগুলো হচ্ছে তাহলে এক্সট্রা তো কিছু নাই আমাদের, যেটা পড়তে হবে, হ্যাঁ, দৈহিক গঠনের মধ্যে অনেক কিছু আছে, দৈহিক গঠনটা আমরা খুব সুন্দর করে পড়বো। আচ্ছা, আমরা চলে আসি, এখানে অনেকগুলো ছবি দেখাইতে হবে আপনাদের। আচ্ছা, সবার আগে আমরা যেটা জানবো সেটা হচ্ছে হাইফা। এটা হাইফা হচ্ছে আমাদের একবচন, আর বহুবচনে বলা হয় হাইফি। এই যে এখানে তুমি কি দেখতেছো? এখানে তুমি দেখতেছো জাল, আরে দাঁড়াও, হ্যাঁ, এখানে দেখতেছো এরকম সূত্রাকার গঠন জালের মতো ছড়ায় ছিটে আছে, তাই না? তো এই যে প্রত্যেকটা সূত্রাকার গঠন, ফর এক্সাম্পল ধরো জাস্ট এইটা, হ্যাঁ, বা ধরো এই যে জাস্ট এইটা, এরকম প্রত্যেকটা সূত্রাকার যে এক একটা জালের মতো বলা যাবে না, সূত্রাকার লম্বা এই অংশটা, এক একটা অংশের নাম হচ্ছে হাইফা। আবারও ভালো করে মনে রাখো, হাইফা জিনিসটা কি? এক কথায় বলে ছত্রাকের সূত্রাকার শাখা, এটাকে বলা হয় হাইফা। বহুবচনে বললে হাইফি। তাহলে হাইফাটা দেখতে কিরকম হচ্ছে? সরু তোমার, তারপরে কি তোমার হচ্ছে এখানে তো তোমার দেখতে হচ্ছে সাদা সাদা লাগবে, তো এটা স্বচ্ছ কালার বলে এটাকে। তারপর নলাকার, এটা হচ্ছে তোমার বাইরে দিয়ে দেখতে তুমি বুঝতেছো। হ্যাঁ, এখন তুমি যদি ভেতরে যদি চিন্তা করো, তুমি হাইফাকে একটা সেলের সাথে চিন্তা করতে পারো। হ্যাঁ, একটা সেলের যেরকম মানে ওয়ান কাইন্ড বলতে পারো যে হাইফা হচ্ছে ছত্রাকের এক একটা কোষ। ঠিক আছে, তো এখন ভেতরে হচ্ছে নর্মাল যেরকম সেলের ভেতরে কি থাকে, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, এগুলাই আছে হাইফার। এই যে দেখো, এটা হচ্ছে ধরো একটা হাইফার একটা স্ট্রাকচার। হাইফার কি থাকবে? যে দেখো সেল ওয়াল আছে, তারপর হচ্ছে তোমার নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের বাইরে সব এখানে সাইটোপ্লাজমও থাকবে। তারপরে ধরো হচ্ছে এই হাইফাগুলোর মাঝখানে মাঝখানে যে দেখো এখানে তোমার একটা দাগ দিয়ে লেখছে কি সেপ্টাম। সেপ্টাম কথাটার আসছে কি সেপারেট থেকে, সেপারেট মানে পৃথক করা। তো সেপ্টাম হচ্ছে এটা একটা তোমার, এটাকেও বলা যায় একটা একবচন, আর বহুবচনে সেপ্টা। বাংলায় সেপটাকে বাংলা করলে কি হবে? প্রস্থ প্রাচীর। এই সেলটা এবং এই সেলটা, হ্যাঁ, এই সেলটা যে দেখো এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, তাহলে এটা একটা সেল, এটা একটা সেল। এই দুইটা সেলের মাঝখানে পার্থক্য করার জন্য এখানে একটা কি এরকম একটা প্রাচীর তৈরি হয়েছে, এটাকে বলতেছে কি বাংলায় প্রস্থ প্রাচীর। এই প্রস্থ প্রাচীরটাকে বলা হচ্ছে কি সেপ্টা। ভালো করে মনে রাখো, তাহলে এটা হচ্ছে তোমার নর্মাল একটা হাইফার স্ট্রাকচার। স্ট্রাকচারে কি থাকবে? সেলের তোমার প্রতিটা সেলের মাঝখানে মাঝখানে এরকম সেপ্টা থাকবে। বাট সামহাউ ধরো এখন সেলের হাইফার মাঝখানে সেল নাই, এই যে দেখো তোমার সরি সেপ্টা নাই। তাহলে এই যে এখানে সেপ্টা ছিল বলে এখানে দেখো নাম দিছে কি হাইফাটার সেপ্টেট হাইফা। ঠিক আছে, মানে সেপ্টেট মানে সেপারেটেড আছে। তো এই প্রত্যেকটা মাঝখানে যে সেপ্টাগুলো আছে, এই কারণে সেলগুলো একদম আলাদা, যেগুলোর নাম সেপ্টাম। আর এইগুলো হচ্ছে এক একটা হাইফা। ওকে, এখন ধরো কোনো কারণে যদি এই সেপ্টাগুলো না থাকে, এই যে এই কন্ডিশনটা, এই কন্ডিশনটা যে এখানে হাইফা ঠিকই আছে বাট হাই নিউক্লিয়াস আছে, সবই আছে, গঠন পার্থক্য নেই, জাস্ট একটাই পার্থক্য, এইগুলার মাঝখানে মাঝখানে যে সেপ্টাগুলো, ঠিক আছে, সেপ্টাগুলা নাই বলে এখন কি ওরা আর এরকম আলাদা করে তুমি আলাদা করে দিতে পারতেছে না কোনটা এই মানে কোনটা হচ্ছে এটা কি একটা কোষ, দুইটা কোষ না কি,
কাছে দেখে লাগতেছে পুরোটাই যেন একটা কোষ, তাই না? তো এইটার নাম হচ্ছে গিয়ে সেম, এটা মনে হয় শৈবালেও পড়ছিলাম আমরা, এটাকে বলা হচ্ছে সিনোসাইটিক, বা একসাথে তোমার সিনোসাইট তুমি যদি হাইফা হিসেবে বলো সিনোসাইটিক হাইফা, যদি তুমি পুরা হচ্ছে ছত্রটাকে বুঝাও এটাকে তুমি বলতে পারো সিনোসাইট। ঠিক আছে, তাহলে আমরা সিনোসাইট বললে কি বুঝবো? যখন তোমার এরকম কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকে এবং প্রস্থপ্রাচীর বিহীন যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো সিনোসাইট। ঠিক আছে, আরেকটা এখন ব্যাপার আছে, এই যে ছবির মধ্যে দেখো, এটা তো আমরা দেখলাম অনেকগুলো হাইফা এরকম একসাথে করে আছে, তাই না? হাইফা এরকম একসাথেই থাকবে, কখনো হাইফা তুমি এরকম একটা একটা করে তুমি পাবা না, কারণ হচ্ছে তোমার এত ছোট এত সূক্ষ্ম এগুলা, এটা তুমি একটা একটা করে কখনোই থাকবে না, একটা একটা করে থাকলে হচ্ছে তোমার কি বলে অ্যাকচুয়ালি ছত্রাককে বাইরে থেকে তোমার দেখাই যাবে না, এত ছোট। সো এইগুলো তোমার এরকম জালের মতো ছড়ায় ছিটে আছে বলেই তোমার মানে দৃশ্যমান হচ্ছে। সো এই জালের মতো যে পুরা স্ট্রাকচারটাই, পুরা স্ট্রাকচারকে একসাথে বলা হবে মাইসেলিয়াম। কি বলা হচ্ছে? মাইসেলিয়াম। তাহলে আমরা জাস্ট হাইফার মাইসেলিয়াম সম্পর্কে পড়লাম, আর পড়ছি কি সিনোসাইট পড়ছি। ঠিক আছে, এই যে দেখো মাইসেলিয়াম যেটা হচ্ছে পুরাটাকে বলা হইতেছে দেখো একসাথে মাইসেলিয়াম। ঠিক আছে, এই মাইসেলিয়াম দেখো, এই মাইসেলিয়ামের মধ্যে তোমার দেখো যে 10 মাইক্রোমিটার, এইখান থেকে তুমি যদি হচ্ছে একটু যদি নাও তাহলে তুমি পাচ্ছ হচ্ছে, ঠিক আছে, এগুলো আর কি সব হাইফা, অনেকগুলো হাইফা মিলে তাহলে তৈরি করতেছে মাইসেলিয়াম। আবার মাইসেলিয়ামকে তুমি যদি ভাগ করো, ভাঙো, তাহলে পাবা কি? হাইফা পাবা। ঠিক আছে, এই যে দেখো এইটা হচ্ছে তোমার বাইরে আরেকটা হাইফা, সরি মাইসেলিয়ামের ছবি। তো এটা হচ্ছে তোমার এরকম অনেক অনেক হাইফা আছে। আচ্ছা, এখন আমরা কিছু স্পেশাল, আচ্ছা এখানে একটা ছবি রাখছিলাম, এটা হচ্ছে তোমার পেনিসিলিয়ামের ক্ষেত্রে, এটা একটু পরে দেখায়, এটা এখন আচ্ছা বলে ফেলি। দেখো তোমার পেনিসিলিয়াম এই ছত্রাকটার নাম আমরা সবাই জানি, তাই না? তোমার পেনিসিলিন হচ্ছে পৃথিবীর প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম, তাই না? তো এটা হচ্ছে পেনিসিলিয়াম ছত্রাকটার একটা হাইফা। ঠিক আছে, এই হাইফাগুলো থেকে আবার এখান থেকে আবার কিছু কিছু হাইফার মতো অংশ উঠে গেছে। ঠিক আছে, ঠিক আছে, এই যে এটা এটা এটা, তো এই যে তোমার এইটা খালি, হ্যাঁ দেখো 2 নাম্বার চিহ্ন দিয়ে যেটা দেখাচ্ছে, এই যে হাইফার মতো যে অংশটা দিয়ে উঠে গেছে, এইটার একটা নাম আছে, নামটা হচ্ছে কি, এখন নামটা তোমার কাছে কঠিন লাগবে কিন্তু একটু শুনে রাখো কারণ এই ছবিটা তোমার বইয়েও আছে। এটাকে বলা হবে কনিডিওফোর। তাহলে কনিডিওফোর জিনিসটা কি? তোমার একটা, কিন্তু সে একটা হাইফাই, বাট নাম যেহেতু আমি কনিডিওফোর দিছি তার মানে নিশ্চয়ই নর্মাল হাইফার সাথে একটু পার্থক্য আছে। সে পার্থক্যটা কি, যে উপরের দিকে, এই উপরের দিকে ওদের কিছু স্পোর তৈরি হয়। ঠিক আছে, যে স্পোরটার নাম হইতেছে কনিডিয়া। তাহলে কনিডিয়া কি জিনিস? কনিডিয়া হচ্ছে একটা স্পোরের নাম, এবং এই স্পোরটা তৈরি হবে যেই হাইফা থেকে, সেটার নাম হচ্ছে কনিডিও ফোর। ঠিক আছে, দেখো আরেকটা ছবি আছে, এই যে এই কনিডিয়া হচ্ছে, এই যে উপরের এগুলা কি কত কত স্পোর তৈরি হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে স্পোরগুলোর নাম কনিডিয়াম। হ্যাঁ, এগুলো আরো কিছু নাম আছে, এগুলোর নাম তোমার মনে রাখা দরকার নেই, তোমার বইয়েও এই নামগুলো আছে, জাস্ট ছবির মধ্যে দেখে রাখো। এখন এটা স্টেরিগমাটা, মেটিকুলা, সরি মেটুলা, তারপরে হচ্ছে এই যে নিচের দিকে দণ্ডাকার যেটা হাইফার মতো যেটা বের হয় সেটার নাম কি? কনিডিও ফোর। ঠিক আছে, তুমি কনিডিও ফোর এই দুটার নামই মনে রাখো। এইসব স্টেরিগমাটা, মেটিকুলা, সরি মেটিকুলা চলে আসতেছে খালি, এই মেটুলা যদি মনে নাও থাকে সমস্যা নেই। যে দেখো তোমার বইয়ের ছবি, এটা হচ্ছে তোমার বইয়ের ছবি, দেখছো? এই যে কনিডিয়া, স্টেরিগমা, মেটুলা, কনিডিও ফোর। হ্যাঁ, এই যে এটাতেও দেখো অ্যাসপারজিলাসেও পাওয়া যায়। হ্যাঁ, তোমার এই যে কনিডিয়া, স্টেরিগমা, কনিডিও ফোর। ঠিক আছে, জাস্ট এই জিনিসটা খালি একটু বলে রাখলাম। এখানে তোমার যে স্যাপ্রোলেগনিয়া, এখানে কিছু ছত্রাকের ছবি আছে, মরচেলা, পলিপোরাস, দেখছো কত কত ধরনের হতে পারে দেখতে। আচ্ছা, আমরা এখন চলে আসি আমাদের বইয়ের পড়াশোনায়। আমরা এখন হচ্ছে গিয়ে স্পেশাল কিছু হাইফা এবং মাইসেলিয়ামের নাম জানবো। ঠিক আছে, আচ্ছা হাইফা তো স্ট্রাকচার বুঝলা, এখন যদি আমি এখন বলি যে এক ধরনের স্পেশাল হাইফা আছে যারা খাবার শোষণ করে। খাবার শোষণ করে, দেখো তোমার ছত্রাক তো নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, তার আমরা পড়ছি কি তার একটা পোষক দেহ লাগবে। হ্যাঁ, পোষক দেহ, সেটাকে ধরে নিলাম তার হোস্ট যে হবে। ঠিক আছে, তোমার এই পোষক দেহ থেকে তাহলে কি এক ধরনের স্পেশাল হাইফার মাধ্যমেই তো তাকে খাবারটা সংগ্রহ করতে হবে, তাই না? তারও ছবি দেখাই, এই যে ধরে নাও এটা হচ্ছে তোমার একটা, তোমার এখানে তোমার প্ল্যান্ট সেল দেখাচ্ছে, ধরো তোমার এটা যেই উদ্ভিদের ভেতরে আর কি সে আশ্রয় গ্রহণ করছে, যে তোমার যে ধরো
ধরে নাও তোমার হচ্ছে এই গাছের মধ্যে সে হচ্ছে এই ফাঙ্গাসটা আশ্রয় গ্রহণ করছে, এই ফাঙ্গাসের সেলের ভেতরে সে কি করতেছে দেখো হাইফা ঢুকায় দিচ্ছে, ঠিক আছে, সেলের ভেতরে হাইফা ঢুকায় দিচ্ছে। এখন তাহলে এই সেলের মধ্যে যে খাবারটা তৈরি হবে সেই খাবারটা সুন্দর মতো এই হাইফা দিয়ে এই ওর ফাঙ্গাসের বডিতে চলে আসবে। তাইলে এই যে দেখো এই প্ল্যান্ট সেল থেকে সে কি একদম তোমার খাবারকে কি করতেছে, এখানে আমরা ওয়ার্ডটা ইউজ করতেছি বাংলায় শোষণ, সে শুষে নিচ্ছে, ঠিক আছে। সেখানে কিন্তু তোমার হচ্ছে মানে শোষণ কিন্তু একটা হচ্ছে নেগেটিভ একটা কথা, তাই না, সে হচ্ছে তোমার এটার কিন্তু পারমিশন আনে না কিছু না, ওর খাবার সে কেড়ে নিতেছে। তো এই যে তোমার খাবার গ্রহণকারী যে হাইফাটা, স্পেশাল যে হাইফাটা, এটার সুন্দর একটা নাম আছে, এটার নামটা হচ্ছে হস্টোরিয়াম। হস্টোরিয়াম কথাটা মনে রাখা একদম সোজা, কারণ ধরে নাও যে এটা হচ্ছে কি ওর হোস্ট সেল, হোস্ট তো তাই না, আমরা হচ্ছে যার কাছ থেকে তোমার শোষণ করবে এটাকে ধরলাম হোস্ট, তাহলে এই হোস্ট সেলের কাছ থেকে যে হাইফা দিয়ে খাবার শোষণ করবে, এই যে এই হাইফা, এটা এই হাইফাটার নাম হচ্ছে কি হস্টোরিয়াম। বাট হোস্ট আর হস্টোরিয়াম বানানো কিন্তু সেম না, হস্টোরিয়াম বানানো হচ্ছে তোমার HAUST আর হোস্ট বানাতো জাস্ট HOST। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে তোমার এই যে দেখো এই হস্টোরিয়া, এই যে দেখো, আচ্ছা না এটা না আর নাই, ওকে যাই হোক, তাহলে এই হস্টোরিয়ামের নামটা আমরা মনে রাখবো। হ্যাঁ, তাহলে হস্টোরিয়ামটা কি, যে পোষক দেহ থেকে খাদ্য শোষণকারী বিশেষ ধরনের হাইফা, সেটাকে আমরা হস্টোরিয়াম বলবো। আরেক ধরনের হাইফা আছে যেটা হচ্ছে নর্ম, ধরো ধরো তোমার হচ্ছে যেহেতু আমরা জানি যে ওরা তোমার ছত্রাক হচ্ছে এক ধরনের থ্যালয়েড জাতীয়, থ্যালয়েড মানে কি ওদের মূলকাণ্ড পাতায় তুমি ভাগ করতে পারবা না, তাহলে মূলকাণ্ড পাতা না থাকলেও তো ওদের হচ্ছে মাটি থেকে তো ওদের কিছু সংগ্রহ তো করা লাগবে, তাই না, মাটির সাথে হচ্ছে তাকে তোমার ফার্স্ট অফ অল মাটির সাথে সে লেগে থাকার জন্য তার মূল লাগে, ঠিক আছে। তো এখন মূল যদি নাও থাকে, মূলের কাজ করার মতো তো কিছু লাগবে, মাটি থেকে তোমার খাবার না পাইলে অ্যাটলিস্ট তোমার যে অন্যান্য যে আয়ন্সগুলো আছে, তারপর খনিজ লবণ টবণ পানি এসব তো তাকে নেওয়া লাগবে, তাই না। তো এই কাজগুলা করার জন্য যেহেতু মূল নাই, সো মূল না থাকলে মূলের এই অভাবটা কে পূরণ করবে, সেটার জন্য আসবে আমার এক ধরনের হাইফা। এই যে এগুলা হচ্ছে তোমার ধরো উপরে এটা হচ্ছে আমাদের ছত্রাক, শুধুমাত্র হাইফা যে তোমার মানে সরি তোমার এই যে এই ধরনের এটা তোমার জিনিস যে খালি ছত্রাকে আছে এরকম না, অনেক আরো অনেক উদ্ভিদ আছে যেগুলাতে তুমি দেখবা হচ্ছে ওদের মূল নাই, বাট ওদের এরকম হচ্ছে স্পেশাল কিছু জিনিস থাকে যেটা দিয়ে হচ্ছে মূলের মতো কাজগুলো চালায় যাচ্ছে, ঠিক আছে, মশফানো এরকম কিছু জায়গায় আমরা পাবো। তো এরকম রুট লাইক স্ট্রাকচার, হ্যাঁ মূলের মতো স্ট্রাকচার, যারা হচ্ছে দেখো নিউট্রিয়েন্টস নিবে, তারপরে পানি নিবে, এই জিনিসগুলো নিবে, এদেরকে নাম দিছে রাইজয়েড, ঠিক আছে। তাহলে রাইজয়েড যদি আমি ছত্রাকের ক্ষেত্রে চিন্তা করি, এটা কি, এটা হচ্ছে স্পেশাল এক ধরনের মূলের মতো কাজ করে এবং পরিবেশ থেকে তোমার বা মাটি থেকে খাদ্যকে শোষণ করে নেয়, এই স্পেশাল হাইফা এক ধরনের, ঠিক আছে। তুমি 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 কেন সবকিছু হাইফা হাইফা করতেছি, কারণ হাইফাই হচ্ছে তোমার ছত্রাকের, তুমি যদি একক চিন্তা করো সেটা হচ্ছে তোমার হাইফা, ঠিক আছে। তোমার এই কারণে হচ্ছে ওরা যে মূল না থাকলেও মূলের কাজটা করার জন্য কি এক ধরনের হাইফা বসায় দিছে, তোমার আরেকজনের বডি থেকে তোমার হোস্টের বডি থেকে খাবার সংগ্রহ করার জন্য সে হাইফা ঢুকাই দিছে, ওই হাইফার নাম দিয়ে ফেলছি হস্টোরিয়াম। আর এটা হচ্ছে তোমার নর্মাল মূলের মতো কাজ করতেছে, ঠিক আছে, রুট থেকে নামটা আসছে রাইজয়েড, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা স্পেশাল দুই ধরনের তাহলে ইয়ার নাম পড়লাম, এখন আমরা স্পেশাল এক ধরনের মাইসেলিয়ামের নাম পড়ব। স্পেশাল মাইসেলিয়াম কি করবে এটা, ধরো এই মাইসেলিয়াম কি একদম পুরো জালের মতো তো আছে, এটা তো বুঝলামই, এখন সে জালের মতো স্ট্রাকচার করতে করতে সে অনেক শক্ত হয়ে গেছে, একদম শক্ত হইতে তো পুরো রশির মতো হয়ে গেছে। এই যদি শক্ত রশির মতো যদি তোমার মাইসেলিয়াম হয়, তখন এটাকে সুন্দর একটা নাম দিব, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে, এই যে দেখো নাম পরে বলতেছি, ছবিটা দেখো, দেখে একদম তোমার নর্মাল হচ্ছে একদম কি মানে শক্ত রশি, রশি বা হচ্ছে তোমার এটাকে একদম মূল ধরো একদম শক্ত মূল যেরকম হয় না সেরকম স্ট্রাকচারের মতো লাগতেছে। তো এই কারণে রাইজয়েডের নামের সাথে মিল রেখে ওর নামকরণটাও করা হয়েছে, এই স্পেশাল ধরনের মাইসেলিয়ামের নাম দিছি আমরা রাইজোমর্ফ। কি নাম দিছি, রাইজোমর্ফ। রাইজোমর্ফ কেন নাম দিছি, রাইজোয়েডের নামের সাথে মিল রেখে, হ্যাঁ তোমার এরকম মূলের মতো দেখা গেছে এরকম অনেক বিস্তৃত অনেক ইয়া হয়েছে। আবার এটা কেন স্পেশাল, কারণ মাইসেলিয়ামটা হচ্ছে অনেক শক্ত, একদম রশির মতো শক্ত হয়ে গেছে, ঠিক আছে। তাহলে রাইজোমর্ফের সংজ্ঞা আসলে সুন্দর মতো আমরা লিখবো যে কোনো মাইসেলিয়াম যদি শক্ত রশির মতো গঠন সৃষ্টি করে তখন এটাকে আমরা বলবো রাইজোমর্ফ। এখন আরেকটা ব্যাপার আছে, হ্যাঁ এখন আমরা আমরা মৃতজীবীর কথা বলছি, আমরা মিথজীবীর ব্যাপারটা একটু বলি।
ধরো একটা উচ্চ শ্রেণীর একটা উদ্ভিদ সেটার সাথে এরকম ছত্রাক হচ্ছে অ্যাসোসিয়েশন তৈরি করছে, হ্যাঁ, তোমার পর মিথজীবী হিসেবে বসবাস করতেছে। এখন সে কি করতেছে, উচ্চ শ্রেণীর প্রাণী উদ্ভিদটা থেকে সে তোমার ফার্স্ট অফ অল আশ্রয় পাচ্ছে। ধরো আশ্রয় বলতে তোমার জেনারেলি ও মূলের কাছাকাছি গিয়ে তোমার আশ্রয় নেয়, ঠিক আছে। সো এই মূল থেকে তারপর সে কি পাচ্ছে, খাবার পাচ্ছে। দেন তোমার খাবারের মধ্যে স্পেশালি তোমার বইয়ের মধ্যে বলা আছে খনিজ লবণ, ফসফরাস, এসব সে শোষণ করতেছে, ঠিক আছে। তা আর হচ্ছে তোমার ছত্রাকের কাছ থেকেও কি ওরা কিছু খাবার, তোমার কিছু ভালো জিনিস পাচ্ছে। কারণ কি ভালো জিনিস পাচ্ছে, ফর এক্সাম্পল তোমার দেখা যায় যে নাইট্রোজেন যে সংবোধন করে, হ্যাঁ, তোমার এরকম বিভিন্ন গ্যাসিয়াস বিভিন্ন সাবস্টেন্সগুলা তোমার যেগুলা ওই উচ্চ শ্রেণীর উদ্ভিদটার জন্য উপকারী, সেই জিনিসগুলাকে হচ্ছে তোমার এই ছত্রাকগুলা ঢুকায় দিচ্ছে, হ্যাঁ। তোমার শুধুমাত্র যে ব্যাকটেরিয়াই যে তোমার এরকম করতে পারে, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া যে আমার নাম পড়ে আসছিলাম, ওরা যে শুধুমাত্র ব্যাকটেরিয়া যে করে এরকম না, হ্যাঁ, ছত্রাকেরও এখানে কিছু অনেক এই টাইপের ভূমিকা আছে, ঠিক আছে। এই কাজগুলো আর কি, মানে তুমি জাস্ট খালি মাথায় রাখো যে মিথজীবী, হ্যাঁ, ছত্রাকও কিছু দিবে, আবার তোমার উদ্ভিদের কাছ থেকেও সে কিছু নিবে। ওকে, তাহলে এই ব্যাপারটাকে আবার সুন্দর একটা কথা বলে, এই যে তোমার উদ্ভিদের মূল আর যে ছবিটা, হ্যাঁ, এই যে দেখো উদ্ভিদের মূল, এই মূল থেকেও হচ্ছে তোমার উদ্ভিদও কিছু পাইতেছে, আবার হচ্ছে যে তোমার ছত্রাকের কাছ থেকে যে তোমার আরে চলে যাচ্ছে, আবার এই উদ্ভিদটা থেকেও ভালো করে খেয়াল করে যে এই দেখো তীর চিহ্নটা, উদ্ভিদটা থেকেও ছত্রাক কিছু পাইতেছে বা ছত্রাক থেকেও উদ্ভিদ কিছু পাচ্ছে। তো এই যে সম্পর্কটা, এই সম্পর্ক বা অ্যাসোসিয়েশন, এটাকে আমরা নাম দিচ্ছি মাইকোরাইজা। কি নাম দিছি? মাইকোরাইজা। এবং ছত্রাকটাকে স্পেশালি আমরা আরো সুন্দর করে বলবো মাইকোরাইজাল ছত্রাক, ঠিক আছে। কি নাম বলবো? মাইকোরাইজাল ছত্রাক। জাস্ট এই নামটা হচ্ছে একটু দেখে রাখো। এটার একটা আরেকটা ইম্পর্টেন্স আছে যে তোমার আমাদের কিন্তু এই স্থল যেসব বড় বড় উদ্ভিদ আসার আগে হচ্ছে তোমার সব ছত্রাকের অ্যাকচুয়ালি ইভলিউশন হয়েছে, ছত্রাক আসছে। তো এই তোমার এই স্থলজ উদ্ভিদের উদ্ভব, হ্যাঁ, তারা হচ্ছে তোমার এরকম প্রথমে অ্যাসোসিয়েশন তৈরি করে ছত্রাকের সাথে এরকম তোমার ঘনিষ্ঠ একটা সম্পর্ক বা মিথজীবী সম্পর্ক তৈরি করে ওদের কাছ থেকে হেল্প নিয়ে তাদের হচ্ছে উৎপত্তিটা হয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে তোমার ইভলিউশনের আর কি কিছু ব্যাপার স্যাপার। আচ্ছা, বইয়ের কথাগুলাই চলে আসি। এই যে দেখো বইয়ের কথাগুলো এখন জাস্ট সুন্দর করে দাগাও। ফার্স্ট অফ অল হাইফা, হাইফার সংজ্ঞায় আমরা কি বলবো দেখো, ছত্রাকের সূত্রাকার শাখাকে এক বচনে হাইফা বলে। এটা তাহলে কিন্তু একটা ক নাম্বারের প্রশ্ন, ঠিক আছে। সূত্রাকার শাখাকে হাইফা বলে। দেখো ছত্রাকের বডিটাই কিরকম, এটা দাগানো দরকার নেই, জাস্ট এমনি তো মনে থাকবে, হ্যাঁ, সূত্রাকার, তারপরে এই যে দেখো শাখান্বিত, তারপরে হচ্ছে আনুবীক্ষণিক, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো এটাও দাগানো দরকার, জাস্ট পড়ি আমরা। এক একটি হাইফা সরু, স্বচ্ছ, নলাকার। তারপরে এই যে কোনো কোনো ছত্রাকে হাইফা প্রস্থপ্রাচীর বিশিষ্ট হয়। প্রস্থপ্রাচীরটাকে নাম দিছে কি? সেপ্টা। আচ্ছা, সেপ্টাগুলো অ্যাকচুয়ালি থাকে কেন? হ্যাঁ, সেপ্টা থাকার উদ্দেশ্য হচ্ছে একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে তোমার সেপ্টা থাকা মানে কি, সেলের মধ্যে ভাগ করে দিছি, তাই না? তোমার একটা সেল আরেকটা সেল থেকে পুরোপুরি পৃথক। এখন তাও কি একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে কিন্তু আমাদের আদান প্রদানের দরকার আছে, তাই না? বিভিন্ন জিনিসপত্র ওদের আয়ন টায়ন আদান প্রদান করবে, খাবার টাবার দিবে। তাহলে এই খাবার টাবার এইসব মানে আদান প্রদানের জন্য ওদের আবার সেপ্টার মধ্যে আবার কি থাকবে? ছিদ্র থাকবে, ঠিক আছে। সেপ্টারের মধ্যে ছিদ্র থাকে, ছিদ্রগুলা দিয়ে আর কি ওদের মধ্যে এরকম যোগাযোগ রাখা হয়। আচ্ছা, এখন হচ্ছে দেখো পরে এই যে মাইসিলিয়ামের সংজ্ঞা। কোনো কোনো ছত্রাকে এটা না, এটা মাইসিলিয়ামের সংজ্ঞা না, মাইসিলিয়ামের সংজ্ঞা হচ্ছে পরেরটা। আচ্ছা, কোনো কোনো ছত্রাকে তো যে বলছিলামই হাইফা প্রস্থপ্রাচীর বিহীন হয়, যদি তোমার প্রস্থপ্রাচীর বিহীন হয়, যে এই লাইনটা মনে রাখবো আমরা, সিনোসাইটিক মাইসেলিয়াম বলে, হ্যাঁ। সিনোসাইটিক মাইসেলিয়াম বা পরের পৃষ্ঠায় আছে সিনোসাইটিক। তো মাইসেলিয়ামের সংজ্ঞাটা আগে আমরা দাগাই, যে ছত্রাকের যে দৈহিক অংশ যা অসংখ্য শাখা প্রশাখা বিশিষ্ট সূত্রাকার হাইফি দ্বারা গঠিত তাকে বলা হচ্ছে মাইসেলিয়াম, ঠিক আছে। আর মাইসেলিয়ামে অবস্থিত হাইফি যখন প্রস্থ প্রাচীর বিহীন এবং বহু নিউক্লিয়াস বিশিষ্ট হয় তখন তাকে বলা হবে সিনোসাইটিক মাইসেলিয়াম। কি বলা হবে তখন তাকে? সিনোসাইটিক মাইসেলিয়াম। আর যে দেখো সিনোসাইট জিনিসটা কি? সিনোসাইট হচ্ছে যে তোমার একটা জাস্ট সিঙ্গেল সেলকে তুমি বলতে পারো, হ্যাঁ, সিঙ্গেল সেল তো না, অ্যাকচুয়ালি তোমার কোষের মধ্যে অনেক নিউক্লিয়াস আছে, পুরো স্ট্রাকচারটাকে তুমি তখন নাম দিতে পারো সিনোসাইট। আর স্পেশালি মাইসিলিয়ামের ক্ষেত্রে বলা হচ্ছে কি, মাইসিলিয়ামে যখন তোমার এরকম হাইফাগুলো প্রস্থপ্রাচীর বিহীন হবে, অনেকগুলো নিউক্লিয়াস থাকবে, তখন সেটাকে বলা হবে সিনোসাইটিক মাইসিলিয়াম। আর নর্মাল মাইসিলিয়াম জিনিসটা কি, যখন তারা অনেকগুলা শাখা প্রশাখা বিশিষ্ট হাইফা দ্বারা গঠিত হবে, ঠিক আছে।
আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এখন দেখি যে সংজ্ঞাগুলো। হোস্টোরিয়ামের এগুলো কিন্তু তোমার সব একেকটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, হ্যাঁ? বোল্ড করা লাইন। তোমার ইভেন ক নাম্বারে প্রশ্ন দিয়ে দিবে। হোস্টোরিয়ামটা কি? পোষক দেহ থেকে খাদ্য শোষণকারী হাইফা বলা হবে হোস্টোরিয়াম। যেমন একটা এক্সাম্পলও দেওয়া আছে। এটা তোমার এখন মনে রাখা দরকার নেই, বাট আমাদের কিছু দূর পরে আমাদের মনে রাখতে হবে এটা, হ্যাঁ? ফাইটোফথোরা ইনফেস্টেন্স বলে তোমার হচ্ছে গিয়ে একটা, যে এখানে তোমার ছত্রাক পড়া শেষ হইলে আমরা কিছু রোগের নাম পড়বো, হ্যাঁ? এক ধরনের তোমার রোগের হচ্ছে ছত্রাকের ইয়াটার নাম, হ্যাঁ? রোগের জীবাণুটার নাম আরকি। আচ্ছা, তারপরে দেখো এই যে রাইজোয়েট কাকে বলতেছে? পরিবেশ থেকে পরিবেশ থেকে খাদ্য শোষণকারী হাইফাকে রাইজোয়েট বলে। আচ্ছা, তারপরে দেখো রাইজোমর্ফ, এগুলো প্রত্যেকটা কিন্তু ক নাম্বারের প্রশ্ন, ঠিক আছে? রাইজোমর্ফটা কি? যে কোনো কোনো উচ্চশ্রেণী, আমার এত বাজে করে দাগাচ্ছি আসলে, তুমি ঠিক করে দাগাই নিও, দেখতে পাচ্ছ তো, দেখো উচ্চশ্রেণীর ছত্রাকে মাইসেলিয়াম শক্ত রশ্মির মতো গঠন সৃষ্টি করে, যাকে রাইজোমর্ফ বলে। ওকে, যেমন দেখো অ্যাগারিকাসের মধ্যে এরকম রাইজোমর্ফ পাওয়া যায়। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে দেখো মাইকোরাইজা। মাইকোরাইজাটা কি? এই যে এই সংজ্ঞাটা আমরা দেখাই, যে উদ্ভিদের মূল এবং ছত্রাকের মধ্যকার ঘনিষ্ঠ যে অ্যাসোসিয়েশন, সেটাকে বলা হবে মাইকোরাইজা। দেখো কে কাকে কি সরবরাহ করবে? দেখো উদ্ভিদের জন্য তারা খনিজ লবণ, বিশেষ করে ফসফরাস, ঠিক আছে, এসব তারা সরবরাহ করে, আবার তারা নিজেরা মূল থেকে খাদ্য শোষণ করবে, হ্যাঁ? এ ধরনের সম্পর্কটা কি? মিথজীবী, ঠিক আছে? এর উপর ভিত্তি করে হচ্ছে স্থলজ উদ্ভিদের উদ্ভব হয়েছে। তারপরে যে ছত্রাকের কোষীয় গঠন টঠন তো বলছি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা জাস্ট আজকে তাহলে এই পর্যন্তই রাখি। যে এইখানে কিন্তু যে ওয়ার্ডগুলো বললাম, প্রত্যেকটা ওয়ার্ড খুবই খুবই ইম্পর্টেন্ট। হাইফা, মাইসেলিয়াম, তোমার সিনোসাইট, রাইজোয়েট, রাইজোমর্ফ, মাইকোরাইজা, প্রত্যেকটা ওয়ার্ড এমসিকিউ প্লাস আমাদের সিকিউর জন্য আমরা মনে রাখবো। সরি, এমসিকিউ প্লাস ক নাম্বারের প্রশ্নের জন্য মনে রাখবো। ওকে, আচ্ছা, আর কি পড়ছিলাম? মাইকোলজি, ঠিক আছে? জাস্ট ওয়ার্ডগুলো বুঝিলাম, আর হচ্ছে আমরা ছত্রাকের বৈশিষ্ট্যগুলো ভালো মতো মনে রাখবো। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।